যেই মার্জিন রুলটা দেয়া হয়েছে সেটাকে আমরা প্রো মার্কেট বলতে পারি, মার্কেট ফ্রেন্ডলি বলতে পারি। এবং এট দ্য সেম টাইম যে এখানে মোটামুটিভাবে যথেষ্ট পরিমাণ আহ, আপনার গার্ড রেল রাখা হয়েছে, যে যেখানে আপনার বিনিয়োগকারীরা সুরক্ষিত হয়, অ্যাট দ্য সেম টাইম মার্কেট ইন্টারমিডিয়েটস। কারণ দুইটা পার্টির একটা পার্টিও যদি ক্ষতিগ্রস্ত হয় ফর দ্য মার্জিন ল্যান্ডিং অর মার্জিন বড়োয়িং, তাহলে ধরেন আপনার এটার একটা উম, উম, আপনার রিপেল ইফেক্ট মার্কেট ওভারঅল মার্কেটে আসে, যেটা আমরা গত 15 বছর ধরে দেখে আসছি। আমাদের এখানে একটা বিশাল পরিমাণ যে নেগেটিভ ইকুইটি যেটা আছে, যেটা পৃথিবীর কোথাও নেই, আমাদের দেশে আছে। নেগেটিভ ইকুইটিটাকে আমাদেরকে ক্যারি করতে হচ্ছে। এবং এটার কারণ যদি বলি, তাহলে আমরা ধরেন ইট ওয়াজ এ কালেকটিভ ফেলিওর। যে যেখানে আপনার যারা ল্যান্ডার তারা অ্যাক্সেসিভলি লোন দিয়েছে, যারা বোরার ছিলেন ওনারাও আপনার ওনাদের ক্যাপাসিটির বাইরে লোন নিয়েছেন। সিসিবিএল ছাড়া T+0 সম্ভব না। সম্ভব না, জি। হ্যাঁ, আপনার ক্লিয়ারিং হ্যাজ টু বি সেপারেটেড। T+1-এ আমরা খুব শিগগিরই চলে আসবে। এই বছরের মধ্যে ইনশাল্লাহ আমরা উইল বি মুভিং ফ্রম T+2 টু T+1। তারপর আর টি টি প্লাস প্লাস জিরো আমরা এই ওয়ান বছরে পাচ্ছি না, এই বছর আমরা T+1 পাচ্ছি, নেক্সট ইয়ার আমরা T+0 পাচ্ছি, আমরা আশা করতে পারি। T+0 ইজ এ লং টার্ম প্ল্যান। টি আচ্ছা। প্লাস ওয়ানে আর কিন্তু T+0-তে যেটা হবে সেটা হচ্ছে আপনার, যেটাকে আমরা বলছি স্ক্রিপ ট্রেডিং, যেটা পাইলট প্রজেক্ট হিসাবে উইথ 30 কোম্পানিজ, ব্লু আচ্ছা চিপ আচ্ছা। কোম্পানিজ যেটা শুরু হবে। হুম হুম। সেটা হয়তো শুরু হবে, বাট সেখানে আপনার আপনি যেটা বললেন যে কন্টিনিউয়াস বাই অ্যান্ড সেল হবে, ইট ইজ পসিবল, বাট শর্ট সেলিংটা কিন্তু উইল নট বি অ্যালাউড। আচ্ছা মানে ইউ আচ্ছা উইল আচ্ছা। নট be allowed to purchase any shares without the money in the account. At the same time, you cannot sell any shares if the shares are not in your account. আসসালামু আলাইকুম। দ্য লয়ার্স অ্যান্ড জুরিস্ট ল ফার্ম আয়োজিত ল অ্যান্ড ইকোনমি শোতে আমন্ত্রণ জানাচ্ছি আমি আব্দুর রহমান রণ। দর্শক, আজকে আমরা পুঁজিবাজার নিয়ে কথা বলতে চাই এবং এজন্য আমাদের সাথে রয়েছেন ডিএসসি ব্রোকার্স অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ ডিবি এর প্রেসিডেন্ট সাইফুল ইসলাম। আপনাকে স্বাগত আমাদের আজকের আয়োজনে। জি, ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ। বহুল আকাঙ্ক্ষিত প্রতীক্ষিত আমরা মার্জিন রুল পেয়েছি, প্রজ্ঞাপন আকারেই পেয়েছি। আহ, অনেকে এটিকে বাজার বান্ধব বলছেন, অনেকে এটিকে বলছেন যে উদার মার্জিন লোন আমরা পেয়েছি। আপনি কিভাবে দেখছেন? তো এত ভালো মার্জিন রুল পাওয়ার পরও বাজারে ওইভাবে প্রভাব দেখছি না, সবকিছু মিলিয়ে আপনার কাছে একটু আমরা জানতে চাই। জি, থ্যাংক ইউ। আপনার যেটাকে মানে যেভাবে ডিফাইন করতে চাই, সেটা হচ্ছে যে ইট ইজ ভেরি মাচ প্রো মার্কেট, আচ্ছা। প্রো ইনভেস্টার্স অ্যান্ড প্রো মার্কেট ইন্টারমিডিয়েটস। কারণ এখানে আপনার ধরেন কয়েকটা পার্টি যারা ইনভলভ থাকে। হুম হুম। প্রথম পার্টিটা হচ্ছে যে যারা আপনার লোনটা দিচ্ছে, এবং আর দ্বিতীয় পার্টিটা হচ্ছে যারা লোন নিচ্ছে। এখন এখানে আপনার যেটা ছিল যে গত 6 মাস আগে, যে 6 মাস বা আর একটু আগে, ধরেন মানে গত কেয়ারটেকার গভর্নমেন্ট সময় যেই রিফর্মটা হয়েছিল বা যেই চেঞ্জটা আসছিল, সেটা মানে আমরা বলবো যে ওয়াজ নট ভেরি মার্কেট ফ্রেন্ডলি, আচ্ছা। খুব ইনফ্লেক্সিবল ছিল। সেখান থেকে আমরা বেরিয়ে আসছি, এসে এখন আপনার যেই মার্জিন রুলটা দেয়া হয়েছে সেটাকে আমরা প্রো মার্কেট বলতে পারি, মার্কেট ফ্রেন্ডলি বলতে পারি। এবং এট দ্য সেম টাইম যে এখানে মোটামুটিভাবে যথেষ্ট পরিমাণ আপনার গার্ড রেল রাখা হয়েছে, যে যেখানে আপনার বিনিয়োগকারীরা সুরক্ষিত হয়, অ্যাট দ্য সেম টাইম মার্কেট ইন্টারমিডিয়েটস। কারণ দুইটা পার্টির একটা পার্টিও যদি ক্ষতিগ্রস্ত হয় ফর দ্য মার্জিন ল্যান্ডিং অর মার্জিন বড়োয়িং, তাহলে ধরেন আপনার এটার একটা উম, উম, আপনার রিপেল ইফেক্ট মার্কেট ওভারঅল মার্কেটে আসে, যেটা আমরা গত 15 বছর ধরে দেখে আসছি, রাইট? আমাদের এই মার্জিনটার যে আপনার ক্রাইসিসটা, দ্যাট ওয়াজ স্টার্টেড ব্যাক ইন 2010, যখন মার্কেটটা ক্র্যাশ হলো। তখন থেকে আজকে প্রায় 16 বছর আমরা সবাই যারা বিনিয়োগকারী এবং মার্কেট ইন্টারমিডিয়ারিজ, আমরা এই ক্রাইসিসটা নিয়েই আমরা যাচ্ছি। এবং এখন পর্যন্ত আপনি জানেন যে আমাদের এখানে একটা বিশাল পরিমাণ যে নেগেটিভ ইকুইটি যেটা আছে, যেটা পৃথিবীর কোথাও নেই, আমাদের দেশে আছে। নেগেটিভ ইকুইটিটাকে আমাদেরকে ক্যারি করতে হচ্ছে। এবং এটার কারণ যদি বলি, তাহলে আমরা ধরেন ইট ওয়াজ এ কালেকটিভ ফেলিওর। যে যেখানে আপনার যারা ল্যান্ডার তারা অ্যাক্সেসিভলি লোন দিয়েছে, যারা বোরার ছিলেন ওনারাও আপনার ওনাদের ক্যাপাসিটির বাইরে লোন নিয়েছেন।
এবং তারপরে যেটা আসলো যে যে রেগুলেটরি ইন্টারভেনশন, যে যখন আপনার মার্জিন কল দেওয়ার কথা ছিল কল করতে দেওয়া হয়নি। তো এখানে আপনার মোটামুটি সবগুলি পার্টিরই আপনার অভিজ্ঞতাও কম ছিল আমাদের। এই ধরনের ক্রাইসিস কিভাবে ম্যানেজ করতে হয় সেটা হয়তো রেগুলেটরি অ্যান্ডও পর্যাপ্ত জ্ঞান ছিল না, আমাদেরও সমস্যা ছিল। সব মিলেই ধরেন আপনার যে ক্রাইসিসটা হয়েছে, দ্যাট উই হ্যাভ বিন ক্যারিং ফর দ্য লাস্ট 15-16 ইয়ার্স। দেন গোয়িং ফরওয়ার্ড আপনার এটাকে আমাদেরকে মাথায় রাখতে হবে, উই হ্যাভ টু অ্যাড্রেস ইট। অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম যে মার্জিন তো ইজ মানে ইজ এ ভেরি পার্টেনিং কম্পোনেন্ট ফর দ্য মার্কেট লিকুইডিটি। তো সেটা ছাড়াও চলবে না। তো এইভাবে সবকিছু মাথায় রেখে আমার কাছে মনে হয় যে একটা প্র্যাগমেটিক আপনার রেগুলেশন আসছে, যেখানে অল পার্টিস আর গোয়িং টু বি বেনিফিটেড এট দ্য সেম টাইম ওয়েল সিকিউরড। তো আমি মার্জিন মার্জিন রুলসটাকে আমরা সবাই আপনার ওয়েলকাম করেছি, এনকারেজ করছি। এবং সবসময় আমরা বলবো যে যে আমরা মার্জিন দিবেন এবং মার্জিন নিবেন, মানে যে রুলসটা আসছে সেটা কিন্তু আপনি ধরেন এটা হচ্ছে একটা রেগুলেটরি প্যারামিটার সেট করে দিয়েছে। কিন্তু আপনি ধরেন একজন ইন্টারমিডিয়েট, আপনি একজন ইনস্টিটিউশন, আপনার নিজস্ব রুলস এন্ড রেগুলেশন কিন্তু থাকবে, রাইট? এখন আপনার ওই প্যারামিটার মধ্যে আপনি রুলস রেগুলেশনটা এমন ভাবে করবেন যেখানে আপনি সুরক্ষিত থাকেন এবং আপনি যাকে টাকাটা দিচ্ছেন, মানে দ্য দ্য ক্লায়েন্ট অর দ্য বড়োয়ার, ওরাও সুরক্ষিত থাকে। তো আমরা যদি এইভাবে আমরা চলতে পারি তাহলে হয়তো আমরা মার্জিনের যে বেনিফিট, সেই বেনিফিটটা পাবো। বাট আপনার এট দ্য সেম টাইম আমাদেরকে একটা ব্যাপার সবার মনে রাখতে হবে, যে আমাদের ধরেন যে ইন্টারেস্ট মার্জিনের সেটা কখনই ধরেন 12-13% কম ছিল না, মানে যখন ইন্টারেস্ট রেট লো ছিল। বাট ইন এ নর্মাল সিচুয়েশন এটা তখন 13-15% থাকে। তো 13-15% ইন্টারেস্টে মার্জিন নিয়ে আপনার এটাকে সাস্টেনেবল করা ইজ নট ইজি, আনলেস আপনি ইউ লাকিলি ইনভেস্ট ইন এ হাইলি গ্রোথ সেক্টর অর এ পার্টিকুলার কোম্পানি অর মানে খুব বেশি কোম্পানিজ। প্রফেশনাল হতে হবে এই সেক্টরে আসলে, তাহলে সে আসলে ইয়ে জি। না, মানে উই অল হ্যাভ টু বি ভেরি কেয়ারফুল। মানে মানে এত, দিস ইজ দ্য হাইয়েস্ট ইন্টারেস্ট ইন দ্য মার্জিন লেন্ডিং, আই উড সে মেবি ইন দ্য ওয়ার্ল্ড। মানে আহ, এত হাই ইন্টারেস্ট রেটে হুম হুম। মার্জিন লেন্ডিং সাধারণত পৃথিবীর কোনো দেশে হয় না, কিন্তু আমাদের দেশে হচ্ছে। কারণ আপনার যে মার্কেট ইন্টারমিডিয়েট যে লোন দিচ্ছে, সে তো টাকাটা বড় করতে হচ্ছে ফ্রম দ্য আদার ইনস্টিটিউশন এট রেট অফ নো লেস দেন 12%, right? So 12% এর পরে then আপনি you have to add your own expenses and then you have to mark it up with your profit margin. যে সব মিলিয়ে 14-15% এর নিচে নামানোটা ইজ ভেরি চ্যালেঞ্জিং। যার দরুন আপনার আমাদেরকে সবসময় এটা মনে রাখতে হবে যে এই পরিমাণ ইন্টারেস্ট কস্ট ক্যারি করে whether I can make profit or not. সেটাই। এবং 1:1 লোন নিয়ে যদি গ্রাহকের ফান্ড যদি 25%-এ নেমে আসে তাহলে ফোরসেল করতে হবে। এই যে বিষয়টা, এটিকে আপনি কিভাবে দেখছেন? এর আগেও নিয়মটি এরকমই ছিল, কিন্তু এতটা কড়াকড়ি ছিল না। না, শোনেন, কড়াকড়ি না করার কারণেই আজকে আমাদের এই অবস্থা। আজকে অবস্থা, এখন আচ্ছা। ধরেন আমি বলবো যে যারা লোন দিচ্ছে এবং নিচ্ছে দুই পার্টিকেই, যে ফোর্স সেলের অনেক আগেই যাতে ডিসিশনটা ওনারা নেয়। কারণ আমরা সবাই ধরেন যারা যে কোনো মার্কেটই থাকি, উই অলওয়েজ মেক গুড ডিসিশন অ্যান্ড ব্যাড ডিসিশনস। আমি বলবো যে যে এই ট্রিগার বা মার্জিন কল আসার আগেই যারা লোন দিচ্ছেন এবং নিচ্ছেন, দুই পার্টিকেই আপনাকে ইউ হ্যাভ টু বি ভেরি কেয়ারফুল। কারণ আপনার ওই পর্যায়ে যদি যান তাহলে যেটা হবে যে মানে আপনার বিনিয়োগকারী উইল বি অ্যাট লস, রাইট? সেটা হচ্ছে আপনি আপনি ইউ চেঞ্জ ইউর ডিসিশন। আমাদের এখানে ধরেন পোর্টফোলিও রিশাফল, যেটা আমরা কেন জানি বাই নেচার করতে চাই না। তো এখন ধরেন আপনার যখন ওয়েন ইউ আর ইন এ মার্কেট, এনি মার্কেট, লাইক সে ওয়েদার ইউ আর ইন এ স্টক মার্কেট অর ইন এ কারেন্সি মার্কেট, রাইট, অর কমোডিটি মার্কেট, উই উই ক্যান অলওয়েজ মেক মিস্টেক্স, মানে ইন আওয়ার চয়েস টু পিক আপ দ্য রাইট শেয়ারস, রাইট স্টকস, রাইট কারেন্সি। কিন্তু যেটা হয় যে আমরা ধরেন যদি কুইক ডিসিশন নিতে পারি টু রিশাফল দ্য পোর্টফোলিও, তাহলে ধরেন আমাদের সমস্যাটা কম। যে যারা লোন নিচ্ছেন এবং দিচ্ছেন এই বোথ পার্টিকে বলবো যে এই দিকে খেয়াল রাখতে হবে, যে ধরেন কোনো কারণে যদি দেখা গেল যে
So the decision was not right. So you have to make a quick decision to reshuffle your portfolio. যে আপনি ট্রিগার আসা পর্যন্ত যদি ওয়েট করেন তাহলে you are going to lose the money. So which is not a good scenario for any of the parties here, right? আচ্ছা আচ্ছা, আপনি শুরুতে যেটি বলছিলেন যে মানে এত নেগেটিভ ইকুইটি আসলে কোনো দেশের পুঁজিবাজারে আমরা দেখি না। তো সেক্ষেত্রে মার্জিন রুলের কারণেই তো আসলে নেগেটিভ ইকুইটি, মানে মার্জিন রুল অথবা মার্জিন লোন, এটাও তো আসলে একটা বিস্ফোরাই বলবো। কিভাবে দেখেন আসলে বিষয়টিকে? না, আমি যখন বললাম যে এত বেশি নেগেটিভ ইকুইটি পৃথিবীর কোথাও দেখি না, কারণটা হচ্ছে কি নেগেটিভ ইকুইটি টার্মটা পৃথিবীর কোথাও নাই। আচ্ছা আচ্ছা, আপনি যখন ট্রিগার আসবে, তখন হ্যাঁ, ট্রিগার যে সেল হয়ে ট্রিগার যাবে। এটা ট্রিগার সেল হবেই। এটা আচ্ছা। আপনার পৃথিবীর কোনো দেশ সেটাকে রোধ করে না, বাট হুম। আপনার আমরা সবাই জানি যে বাংলাদেশে ফর হোয়াট এভার রিজন দ্য ইন্টারমিডিয়েটস ওয়ার আস্কড নট টু গো ফর সেল, রাইট, অর রিকভার দেয়ার আপনার মার্জিন অ্যামাউন্ট অর দ্য ইনভেস্টমেন্ট হোয়াট এভার ইউ কল ইট। এনিওয়েজ, তো এটা আপনার ধরেন একটা এক্সেপশনাল কেসে হয়ে গেছে, বাট আনফরচুনেট ইভেন্ট হচ্ছে যে বছর পর বছর হয়েছে। সো হোয়াট এভার ইজ হ্যাপেন্ড, মানে আমরা তো এখন যেটা হোয়াট ইজ গন ইজ গন, আমরা এটাকে আর আপনার ফিরিয়ে আনতে পারবো না। বাট গোয়িং ফরওয়ার্ড এই ধরনের সিচুয়েশনগুলি যাতে না হয়, সেই জন্যই আপনার এই মার্জিন রুলস যেভাবে প্যারামিটারগুলি দেওয়া আছে সেগুলিতে আমাদের ফলো করা উচিত। উই শুড অল বি কমপ্লায়েন্ট। এবং আমাদের যেই আপনি যেটা বললেন যে আমাদের যে একটা লিগ্যাসি ইস্যু, দ্য নেগেটিভ ইকুইটি, সেটা থেকে বেরিয়ে যেতে হবে। আপনার যারা এই প্রবলেমের মধ্যে আছে সবাইকে মোটামুটি ভাবে 5 থেকে 7 বছরের আপনার এক্সাম্পশন দেওয়া হয়েছে ফর বিয়ারেন্স, আমরা যেটাকে বলতে পারি, সেটা আমরা স্ট্রিক্টলি যদি মেনটেন করতে পারি তাহলে ইনশাল্লাহ উইদিন 5 ইয়ার্স 6 ইয়ার্স উইল সি এ ডিফারেন্ট সিনারিও। আমরা সেটাই প্রত্যাশা করছি। আপনারা ডিএসসি তো ট্রাই করছেন টি প্লাস জিরোতে যেতে, তাতে করে টার্ন ওভারটাও বাড়বে। তো সেক্ষেত্রে আহ, অনেকে বলছেন যে টি প্লাস জিরো হলে তো সেকেন্ডে সেকেন্ডে তারা আসলে বাই সেল করতে পারবে। তো সেক্ষেত্রে আলটিমেটলি কমিশনটা আসলে কমানো যায় কিনা, টি প্লাস জিরো কার্যকর করতে যে সিসিবিএল যে ব্যাপারটা সেটা কতকারী আসলে আহ, সেটি নিয়ে কাজ হচ্ছে সেটুকু জানতে চাই আমরা। সিসিবিএল ছাড়া T+0 সম্ভব না। সম্ভব না, জি। হ্যাঁ, আপনার ক্লিয়ারিং হ্যাজ টু বি সেপারেটেড, এবং এটার জন্য যা যা করা দরকার এভরিথিং ইজ ডান। দ্য কোম্পানি আচ্ছা হ্যাজ বিন ফর্ম, দ্য ক্যাপিটাল হ্যাজ বিন গিভেন, লাইক সে যারাই আসছে, দি কোম্পানি ইজ সিটিং অন মোর দেন 300 crore টাকা ক্যাপিটাল, বাট এটার ইমপ্লিমেন্টেশনটা হয়নি আনফরচুনেটলি। আচ্ছা সো ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট আমাদেরকে সিসিবিএল আনতে হবে বিফোর উই মুভ ফ্রম T+2 টু T+1 and then T+1 টু T+0। বাট T+1-এ আমরা খুব শিগগিরই চলে আসবে। আচ্ছা এই বছরের মধ্যে আমরা আসব। এটা আপনি হয়তো আমরা হয়তো আমরা ভেরি লাইকলি দ্যাট উইল হ্যাভ এ ফার্ম ডেট ফ্রম দ্য পিসেক, যে আচ্ছা ওনারা আচ্ছা। একটা সব পার্টির সাথে কথা বলছেন। হুম হুম। সো ওই কথাগুলি ডায়লগগুলি শেষ হলে একটা ডেটে সব পার্টি হয়তো রিচ করবে যে কোন ডেট থেকে আমরা শুরু করব। আচ্ছা বাট আচ্ছা, এই বছরের মধ্যে ইনশাল্লাহ আমরা উইল বি মুভিং ফ্রম T+2 টু T+1। তার মানে আর টি টি প্লাস প্লাস জিরো আমরা এই ওয়ান বছরে পাচ্ছি না, এই বছর আমরা টি প্লাস ওয়ান পাচ্ছি, নেক্সট ইয়ার আমরা টি প্লাস জিরো পাচ্ছি, আমরা আশা করতে পারি। নেক্সট ইয়ারে ইনশাল্লাহ, কারণ বাই দেন আচ্ছা। আমরা আমরা সিসিবি নিয়ে খুব কাজ করছি। হুম হুম। এসএসসি ইজ ভেরি মাচ পুশিং ইট, অতএব এটা হয়ে যাবে। টি প্লাস আপনার আমাদের সিসিপিএলটা উইল বি আপ এন্ড রানিং উইদিন নেক্সট 6 to 9 মান্থস, মোটামুটি ভাবে এটা আমরা এখন আশা করছি। হুম আর হুম। সেটা হয়ে গেলে তারপর T+0, বাট T+0 ইজ এ লং টার্ম প্ল্যান। আচ্ছা T+1-এ আর কিন্তু T+0-তে যেটা হবে সেটা হচ্ছে আপনার যেটাকে আমরা বলছি স্ক্রিপ ট্রেডিং, যেটা পাইলট প্রজেক্ট হিসাবে উইথ 30 কোম্পানিজ, ব্লু আচ্ছা চিপ আচ্ছা। কোম্পানিজ যেটা শুরু হবে। হুম হুম। সেটা হয়তো শুরু হবে, বাট সেখানে আপনার আপনি যেটা বললেন যে কন্টিনিউয়াস বাই অ্যান্ড সেল হবে, ইট ইজ পসিবল, বাট শর্ট সেলিংটা কিন্তু উইল নট বি অ্যালাউড। আচ্ছা মানে ইউ আচ্ছা উইল আচ্ছা। নট be allowed to purchase any shares without the money in the account. At the same time, you cannot sell any shares if the shares are not in your account. So the আচ্ছা short আমাদের দেশে will not be around anytime soon. আচ্ছা। যেটি বলছিলাম আসলে টি প্লাস ওয়ান অথবা টি প্লাস জিরো হলে, মানে এখন যে কমিশন, ব্রোকারেজ কমিশন, সেটা কি ঠিক আছে কিনা, নাকি একটু কমানো যেতে পারে? না, শোনেন, ব্রোকারেজ কমিশনটা হচ্ছে কি, আমাদের ঢাকা স্টক এক্সচেঞ্জের কথাই আমি যদি বলি, যে 250 brokers in Dhaka, then we have 60 tracks, so altogether 310, but ধরেন around 280, 85 or 280 to 90
ট্র্যাকস আর অ্যাক্টিভ ইন ঢাকা, রাইট? এখন আপনার যদি দেখেন অলরেডি একটা মানে অ্যাজ ফার এজ দ্য কমিশন ইজ কনসার্ন একটা প্রাইস ওয়ারের মধ্যে আমরা আছি। আমাদের কস্ট হয়তো ধরেন আপনার পার ট্রেডে চলে আসে প্রায় 11-12 পয়সা। আচ্ছা। And now there are people who are charging like say 16-18 পয়সা। So এখানে মার্জিন ইজ ভেরি থিন, বাট এর চেয়ে ধরেন খুব বেশি কমবে আশা করি না, কারণ আমাদের তো এই যে যেটা বললাম যে আমাদের কস্ট যেগুলো এগুলো হচ্ছে রেগুলেটরি কস্ট, ইটস নট অপারেশনাল কস্ট। সেখানে আপনার এটা কমিয়ে আনাটা ডিফিকাল্ট, বিকজ আপনার গভর্নমেন্ট তো ট্যাক্স কমাচ্ছে না, স্টক এক্সচেঞ্জের আছে মানে সব যে পার্টিগুলি আছে তাদের কস্টের পরে অলরেডি ধরেন ইট ইজ ভেরি লো। বাট আচ্ছা। তারপর আপনি যেটা বললেন যে এখন ধরেন আমার মার্কেটে ভলিউম যদি আপনার 1,000 থেকে 5,000 কোটিতে যায়, অবশ্যই এটা প্রপোর্শনেটলি কমে আসবে। তবে সাধারণ বাজারের মতো আমরা এই বাজারেও দেখি যে বাল্ক অ্যামাউন্টে কেউ ইনভেস্ট করলে তার ক্ষেত্রে একটু সুবিধা দেওয়াই হয়। তো আমি একটু অন্য প্রসঙ্গে আসতে চাই। আপনি কিছুক্ষণ আগেই T+1-এ DC-30-র কথা বলছিলেন। DC-30-র যে কোম্পানিগুলো সেখানে T+0 শুরু হতে পারে। আমি DC-30 নিয়ে একটু জানতে চাই। আমরা সেখানে কিছু কোম্পানি দেখি সেগুলো খুব বেশি মানে মার্জিনেবল শেয়ার বলা যায় না, সেটা নন মার্জিন কিছু জাঙ্ক টাইপের কিছু শেয়ারও কিন্তু DC-30-তে আছে। অনেকেই কিন্তু DC-30-কে খুব ফান্ডামেন্টাল একটা ইন্ডেক্স মনে করে। তো এই যে বিষয়গুলো এটিকে আপনি কিভাবে দেখেন? না, ডিএসসি 30-তে আপনার যেভাবে যায়, যে প্যারামিটার গুলি সেট করা আছে, জি। এর মধ্যে ভলিউম ইজ এ বিগ ফ্যাক্টর, রাইট? তো সেখানে আপনি ধরেন এখন আমরা যদি ডিএসসি 30 আপনার একটা পাইলট প্রজেক্ট হিসাবে স্ক্রিপ্ট নেটিং এ যায়, তো সে প্যারামিটার গুলি আমি শিওর যে চেঞ্জ হবে। এগুলি ধরেন ডিএসসি শুড উইথ সিট উইথ বিসেক, প্রথমে ডিএসসি তার ধরেন এই ব্যাপারটা হচ্ছে কি মানে মোটামুটি ভাবে বিসেক ডিএসসি কে এম্পাওয়ার করে দিচ্ছে যে ইউ রান ইয়ার শো। আচ্ছা। এটা আপনারা সবাই জানেন যে বিসেক এর চেয়ারম্যান বারবার বলছেন যে মানে ডিএসসি বা স্টক এক্সচেঞ্জ ইজ দ্য প্রাইমারি রেগুলেটর অ্যান্ড দ্য মেইন প্ল্যাটফর্ম। হুম হুম। ডিএসসি তার নিজস্ব কাজগুলি করবে। এই যে ধরেন ডিএসসি 30 যেটা, হুম। সেখানে আমার আমার যেটা ধারণা যে বিসেক উইল নট ইন্টারফেয়ার। যেটা বিসেক বলবে যে এটাকে, এই যে আপনি যেটা বলেন সেটা তো একটা সবার কনসার্ন, সে দেয়ার আর ফিউ স্টকস যেটাকে আমরা দেখতে চাই না। অ্যান্ড বিসেক হয়তো ডিএসসি কে বলবে যে প্যারামিটার গুলিকে রিক্যালিব্রেট করার জন্য, যে এটাকে নতুন আচ্ছা। করে সাজানোর জন্য, যেটা কিভাবে মানে উই উড লাইক টু সি দ্য বেস্ট কোম্পানিজ অন দ্য ডিএসসি 30, রাইট? আপনিও চান, আমরাও চাই, সবাই চাই। হ্যাঁ, যাতে মানে ধরেন আমাদের এখানে যেহেতু আহ, মানে ইটিএফ যেটা ইটিএফ বলা হয় যেটা, রাইট, এক্সচেঞ্জ ট্রেডিং ফান্ড, সেই সেই জিনিসগুলি যেহেতু আমাদের নাই, মোটামুটি এখন ধরেন একটা লোক আহ, খুব বেশি সময় দিতে পারছে না, বাট স্টক মার্কেট ইনভেস্ট করতে চাচ্ছে, তো ডিএসসি 30 কুড বি আপনার গুড আই মিন প্লেস ফর হিম টু গো। যেখানে মোটামুটি ব্লু চিপ কোম্পানিগুলি থাকে, যেগুলি আহ, মানে ডিএসসি ঠিক করে এবং প্যারামিটার গুলি ইজ ওয়েল এক্সপ্লেইন। এই ধরনের ডিএসসি 30-তে যাতে কোনো কন্ট্রোভার্সিয়াল স্টক না থাকে, সেটা হয়তো আমি আশা করবো যে ডিএসসি উইল ওয়ার্ক অন ইট। আচ্ছা আচ্ছা। অবশ্যই। তো সেক্ষেত্রে আপনি এম্পাওয়ার্ড এর কথা বলছিলেন ঢাকা স্টক এক্সচেঞ্জকে, সেক্ষেত্রে আরো কি কিভাবে এম্পাওয়ার্ড করা যায়, সেই সাথে তাদের যে সফটওয়্যার সার্ভিস সফটওয়্যার সেটাকে আরো কিভাবে শক্তিশালী করা যায়? শোনেন, ডিএসসি সফটওয়্যারটা তো এসএসসি ইন্টারফেয়ার করে না। ডিএসসি সফটওয়্যারটা ডিএসসি আপনার প্রকিউর করে, ডিএসসি ম্যানেজ করে। এখন যে সফটওয়্যারটা আছে সেটা আমরা যেটা মানে আমরা যেটা দেখতে পাচ্ছি, ইট ইজ কোয়াইট ডেটেড। এখন যেটাকে এটাকে আপ টু ডেট করতে হবে, এবং আমি শিওর যে ডিএসসি ইজ ওয়ার্কিং অন ইট। কিন্তু আপনি যেটা বলেন যে এম্পাওয়ার করার কথা, সেখানে প্রথম যে বড় কাজটা হচ্ছে সেটা হচ্ছে যে ডিএসসি ক্লিয়ারলি বলে দিয়েছে যে আইপিওর ব্যাপারে ডিএসসি উইল রিসিভ দ্য অ্যাপ্লিকেশন, রাইট? এবং ডিএসসি যে কোয়েরিগুলি করে সেটা ডুপ্লিকেশন হবে না, এসএসসি উইল নট আস্ক ফর দ্য সেম থিং অ্যাগেন। ডিএসসি উইল ডু 80% অফ দ্য আইপিও জব। আইপিওর জন্য একটা আলাদা ডিপার্টমেন্টও করার জন্য বলছে। সো ডিএসসি উইল গেট দ্য থিংস ডান এট দেয়ার এন্ড, যেখান থেকে আপনার একটা রিকমেন্ডেশন যাবে এসএসসি তে, বেসড অন হুইচ এসএসসি উইল পসিবলি মেক দ্য ফাইনাল ডিসিশন, রাইট? কিন্তু এই যে ধরেন এম্পাওয়ারমেন্টটা, যেটা আগে ডিএসসি কে জমা হতো, কিন্তু ধরো দেখা যেত যে এসএসসি ইজ ডুইং এভরিথিং, ডিএসসি ওয়াজ জাস্ট ওয়ার্কিং এজ এ পোস্ট অফিস। ডিএসসি যে ওপিনিয়ন, সেটা মোস্ট অফ দ্য টাইম ওয়াজ নট টেকেন ইনটু কগনিজেন্স। এই ব্যাপারগুলি আর থাকবে না। এটা এসএসসি বর্তমান চেয়ারম্যান সাহেব আহ, একদম ক্লিয়ারলি ডিএসসি কে সবার সামনে বলে দিয়েছে, অ্যাজ ফার অ্যাজ দ্য আইপি ইজ কনসার্ন, ডিএসসি ইজ দ্য মেইন
DEC is the primary regulator. So DEC will receive the application, DEC will go through the papers, but তার আগে আরো কয়েকটা আপনার গার্ডরেল তৈরি করে দিচ্ছে এসএসসি, যে যেমন ধরেন আপনার যে একটা স্ট্যাটুটরি অডিটেড অ্যাকাউন্টস জমা হয়, সেটার পাশে যেগুলি আইপিও আসবে তাদের জন্য আর অন্য কিছু করা যায় কিনা। তো আমি এখনই ধরেন যেগুলো আলোচনা পর্যায়ে আছে আমি এখনই বলতে যাচ্ছি না, কিন্তু ডিএসসির কাছে যখন একটা কোম্পানি জমা হবে, মোটামুটি ভাবে এটা আমি বলতে পারি যে একটা মানে রিফাইন্ড মেকানিজমের মাধ্যমে আসবে, যে যেখানে ডিএসসির অনেক বেশি ধরেন 2 বছর সময় নষ্ট করতে হবে না টু গো থ্রু অল দ্য পেপার ডকুমেন্টস অ্যান্ড ব্যাকলগ। এটাকে আরো এক্সপেরিট করার জন্য ধরেন 180 days মে বি এ গুড টাইম for an IPO from the date of application till receive the consent of the BSEC. তো এগুলি করার জন্য যা যা করা দরকার সেগুলো, এই কারণে এসএসসি is taking some time to bring the regulation change, IPO regulation. এই রিফর্মটা হয়তো এই বছরের মধ্যে আসবে, বাট যেটা আসবে সেটা আবারও বললাম যে প্রো মার্কেটই আসবে। আচ্ছা আচ্ছা। আর সাম্প্রতিক সময়ে কিন্তু আমরা মার্কেটে অনেক ধরনের গুঞ্জন অথবা গুজব শুনতে পাই। তো এই বিষয়গুলো নিয়ন্ত্রণে আসলে ডিএসসি তরফ থেকে কি করা উচিত, এসসিসি তরফ থেকে কি করা উচিত, কিভাবে দেখেন আসলে পুরো বিষয়টিকে? ধরেন গুজব, আহ, মানে রিউমার একটা জিনিস যেটা মার্কেটে থাকবে, হ্যাঁ? এবং আপনি ধরেন এখন ইউ ক্যানট চেঞ্জ দ্য রিউমার্স, কারণ আমার এখানে ধরেন 17 লক্ষ বিনিয়োগকারী আছে রেজিস্টার্ড, তার পিছে আরো ধরেন আরো অনেক 17 লক্ষ থাকতে পারে। এখন আপনি রেগুলেটরের জন্য মানে ধরেন ডিএসসি কে আমি একটা প্রাইমারি রেগুলেটর ধরছি, এসএসসি কে আলটিমেট রেগুলেটর ধরছি, আনলেস ইট ইজ নট সামথিং দ্যাট ইজ কজিং এ বিগ প্রবলেম, আপনার হিউমার চেস করে আপনি এটাকে শেষ করতে পারবেন না। যেটা করতে হবে কি, আপনাকে অ্যাওয়ারনেসটা ক্রিয়েট করতে হবে, ইউ আচ্ছা। হ্যাভ টু এডুকেট দ্য ইনভেস্টার্স, যেটার জন্য আমাদের এই যে লিটারেসি প্ল্যান গুলি আছে। আপনি একটা জিনিস আপনি মানে কখনোই বন্ধ করতে পারবেন না, আপনি যেটা করতে পারবেন সেটাকে অপ্রয়োজনীয় করতে পারবেন। যে এই যে রিউমারটা, সেটা আপনার ধরেন আপনার একটা আপনার এই রিউমার আমেরিকা হয়, রাইট? বাট আমেরিকায় যেটা হয় সেটা হচ্ছে যে আপনার ধরেন যে একটা বিগ স্টকস, হ্যাঁ, যে হুম। আপনার স্পেস এক্স এর আইপিও, আচ্ছা। সেটা নিয়ে তো গত 1 বছর ধরে আমরা অনেক জিনিস শুনে আসছি, রাইট? যেগুলি কোনো বেসিস নেই, যেহেতু কোম্পানিতে কোনো ডিক্লারেশন আসে নাই, বা ধরেন আপনার এটা কোম্পানি আপনার ওনও করে নাই, ডিজনও করে নাই, right? আচ্ছা আচ্ছা। কিন্তু তাই যার ধরুন আমরা এগুলিকে রিউমার হিসেবে ধরে নিচ্ছি, কিন্তু এগুলিতে আপনি চেস করে পারবেন না। যেটা হবে কি, যে ধরেন দেখা যাচ্ছে যে যারা এই লেভেলের স্টকে যাচ্ছে, দে আর কোয়াইট এডুকেটেড ইন টার্মস অফ, আমি বলতেছি যে হুম। আপনার ফাইন্যান্সিয়াল লিটারেসি। তো এই আমাদের ওই কাজটাই করতে হবে, যে কাজটা করা দরকার, যে আমাদের among দ্য ইনভেস্টার্স আমাদের যে লিটারেসি লেভেলটা যদি বাড়িয়ে দেওয়া যায়, তাহলে ধরেন এই রিউমারের পিছনে মানুষ আর করবে না। হুম হুম হুম। না সেটাই। না যেটা আসলে বলতে যাচ্ছিলাম, বাজারে অনেক ধরনের রিউমার আমরা শুনতে পাই। কয়েকদিন আগে আমরা শুনতে পাচ্ছিলাম যে এনবিআর যাদের একের অধিক বিও অ্যাকাউন্ট, তাদের অ্যাকাউন্ট গুলোকে নিয়ে আসলে কাজ করবে। আবার এরকম শোনা যাচ্ছিল যে কারসাজিকারীদের বিরুদ্ধে ফৌজদারি মামলা হবে, এরকম একটা রিউমার চলছিল। এরকম অনেক ধরনের রিউমার আমরা পাই। মাঝে মাঝে রিউমার গুলোকে আমরা সত্য হতেও দেখি, তো সেই সংখ্যাটা কম। তো আমি একটু জানতে চাই, এরকম একটা বলা হচ্ছিল যে লাইসেন্সধারী যারা, তারা ছাড়া আসলে বাজার নিয়ে কথা বলতে পারবে না, তারা অ্যানালাইসিস করতে পারবে না। এই বিষয়গুলো কিভাবে দেখেন, অথবা মার্কেট মেকার যে ইস্যুটা, এই লাইসেন্সের ব্যাপারটা, এটা নিয়ে আসলে আপনাদের চিন্তা ভাবনা কতখানি, এই বিষয়গুলো একটু জানতে চাই আমরা। মার্কেট মেকার তো লাইসেন্স আছে, বুঝছেন? অলরেডি এখন দুজন। ধরেন অ্যানালিস্ট, হ্যাঁ, আচ্ছা না এগুলি ধরেন এগুলি কিন্তু রিউমারের চেয়ে এগুলি হচ্ছে কি, দিজ আর পার্ট অফ দ্য রিফর্মস। আচ্ছা। যে মার্কেট মেকার কিন্তু অলরেডি আপনার মানে ইট ইজ অলরেডি উইদিন দ্য মানে রেগুলেশন, কিন্তু দুটি এটা প্রতিষ্ঠানকে প্র্যাকটিস মানে নাই। অনেক আগে দেওয়া হয়েছে, তারা কিভাবে কাজ করছে আমরা হ্যাঁ, আসলে না জানি না। কিন্তু ধরেন জি। কাজ যারা নিয়েছে ওনারা কেন নিয়েছে আমরা জানি না, কিন্তু ধরেন লাইসেন্স তো দেওয়া মানে আপনি যদি চান আপনি লাইসেন্স পেতে পারেন। আচ্ছা। মানে আপনি যদি ইফ ইউ ফুলফিল অল দ্য রিকোয়ারমেন্টস হুম হুম। স্টেটেড ইন দ্য রেগুলেশন, রাইট? আচ্ছা অতএব সেখানে তো কোনো সমস্যা নাই, আচ্ছা। ইটস নট এ রিউমার। তারপরে ধরেন আপনি আসেন অ্যানালিস্টের কথা। হুম হুম। অ্যানালিস্টেরও তো একটা কন্ট্রোল থাকা থাকবে। আপনার মানে এনিওয়ান ক্যানট বি অ্যান অ্যানালিস্ট, হুম রাইট? হুম, অবশ্যই। সেখানে আপনার একটা ব্যাকগ্রাউন্ড তো অবশ্যই থাকতে পারে। অবশ্যই। মানে আপনার এগুলি তো পার্ট অফ দ্য আপনার গভর্নেন্সের ব্যাপার।
কমপ্লায়েন্সের ব্যাপার। তো এগুলি আমরা ধরেন যদি এনশিওর না করি, তাহলে তো যে কেউ যে কোনো ব্যাপারে আপনার এই ধরনের একটা স্টেটমেন্ট দিয়ে দিবে। অ্যানালাইসিসটা তো ইজ নট এন ইজি থিং। পৃথিবীর কোনো দেশে মানে যে কেউ তো অ্যানালিস্ট হতে পারে না, রাইট? ইউ হ্যাভ টু হ্যাভ সাম ব্যাকগ্রাউন্ডস, যেটা অবশ্যই। কিনা ধরেন রেগুলেটেড। পৃথিবীর অনেক দেশে তো আপনাকে লাইসেন্স নিতে হয়। আপনি আপনি যদি একটা অ্যানালাইসিস যদি আপনি প্রিন্ট করতে চান, পাবলিক ডোমেইনে আনতে চান, সো ইউ হ্যাভ টু হ্যাভ সাম সর্ট অফ লাইসেন্সিং। তো এটা আপনার, ইট ইজ নট রিউমার, বাট এগুলি কমপ্লায়েন্সের জন্য দিজ আর নিডেড। বাট কি হবে এখন পর্যন্ত আমি যতটুকু জানি, মানে কথা হচ্ছে, বাট ওই ধরনের আহ, আপনার ফাইনাল কনক্লুশনের দিকে এখনো কেউ যাচ্ছে না। বাট আচ্ছা আচ্ছা। একটা পর্যায়ে এগুলি আসতেই হবে, আদারওয়াইজ আপনি মার্কেটের কমপ্লায়েন্স এন্ড গভর্নেন্স এনশিওর করতে পারবেন। হুম হুম। আচ্ছা আচ্ছা। আহ, আরেকটা গুঞ্জন এরকম ছিল যে আহ, নতুন মার্জিন রুলে যেটা বলা হচ্ছে 3 লাখ টাকার নিচে মার্জিন রুল পাবে না। তো আগে যারা পেয়েছে 3 লাখ টাকার পোর্টফোলিওতে যারা মার্জিন রুল পেয়েছে, তো তাদের ক্ষেত্রে কি হবে, মানে সেখানে সেল প্রেশার আসবে কিনা, সেগুলোকে ফোর্স সেল না দেওয়া হবে না, কিনা সেল এই প্রেশার, মুহূর্তে? হ্যাঁ সেল প্রেশার আসবে না। আপনাকে আমি বলতে মানে গ্যারান্টি দিয়ে বলতে পারছি যে আপনার ইমিডিয়েট এনফোর্সমেন্ট কিছুই হবে না। মানে আচ্ছা আচ্ছা আপনি আচ্ছা। একটা ফর্মের থেকে আমরা আরেকটা ফর্মে গিয়েছি। তো আচ্ছা। এখানে আপনার আহ, আপনার দ্য রেগুলেটরস আর কোয়াইট সেন্সিবল অ্যান্ড হুম হুম হুম। টলারেন্ট। ওনারা একটা সময় দিবে, এই সময়ের মধ্যে অ্যাডজাস্ট করতে হবে। এই ব্যাপারটি নিয়ে আমরা এখনো কথা বলিনি, বাট অফকোর্স উইল হ্যাভ এ ডিসকাশন। বাট এগুলি ধরেন আপনার দিস আর মানে আমার মনে হয় না যে এগুলি বাস্তবসম্মত কোনো চিন্তা। আপনার যদি আচ্ছা। দেখেন যে গত 6 মাসে হুম হুম আমাদের যে রেগুলেটরদের সাথে আমাদের যে কমিউনিকেশন হুম হুম রিলেশনশিপ অ্যান্ড হুম চেঞ্জেস, হুম হুম দিস আর অল ভেরি প্রো মার্কেট। হুম হুম। আচ্ছা আচ্ছা আচ্ছা। অত- তো এখন বিনিয়োগকারীদের স্বার্থ রক্ষার্থে তো অনেক কাজ করছেন আপনারা, আপনি অনেক কাজ করছেন, আমরা জানি। তো বাইব্যাকের কথা আমরা মাঝে মাঝে শুনি, আইন নিয়ে অনেক কথাবার্তা আমরা শুনি। আমরা হচ্ছে উদ্যোক্তা পরিচালকদের যে শেয়ার ধারণের ন্যূনতম যে ব্যাপারটা, সেটি নিয়ে অনেক দিন ধরে আমরা শুনছি, প্রায় 14-15 বছর কিছুই হচ্ছে না। এরকম অনেকগুলো ইস্যুস কিন্তু আছে। তো এগুলো নিয়ে কি ভাবছেন, কোনো চিন্তা ভাবনা আছে কিনা? ডিলিস্টিং এর ইস্যুগুলা সবকিছু নিয়ে একটু ছোট করে জানতে চাই। আমার মনে হয় যে এই বছর যেটা কনসেন্ট্রেট করা হবে সেটা হচ্ছে আমাদের আইপিও রুলসটা, সরি আচ্ছা। আমাদের রেগুলেশনটা, মার্জিন রেগুলেশনটা চলে আসছে। হুম হুম। আমাদের নেক্সট যেটা আসবে সেটা হচ্ছে, আচ্ছা। অ্যান্ড ইন দি মিন টাইম আপনি জানেন যে মিউচুয়াল ফান্ড ইন্ডাস্ট্রিতেও কিছু জি জি। চেঞ্জ আসছে। হুম তা হুম হুম। এই দুইটা চেঞ্জ চলে আসছে আমাদের। অলরেডি চলে আসছে নেক্সট আরো যে একটা, চেঞ্জ, হ্যাঁ। রাইট, 3টা নেক্সট চেঞ্জ আসবে চেঞ্জের কথা যেটা বলা হচ্ছিল, আমার, জি। জি নেক্সট যেটা আসবে সেটা হচ্ছে আপনার ডাইরেক্ট লিস্টিং। আচ্ছা আমাদের এখানে আপনি জানেন যে ডাইরেক্ট লিস্টিং ওয়াজ অনলি অ্যালাউড ফর দ্য স্টেট ওন এন্টারপ্রাইজেস। আচ্ছা। এখান থেকে আপনার বর্তমান এসএসসি সরে আসছে। হুম হুম এসে ধরেন আমরা আশা করছি যে ডাইরেক্ট লিস্টিং উইল অলসো বি অ্যালাউড ফর দ্য multinational companies operating in Bangladesh হুম and also for the Bangladeshi companies, হুম হুম রাইট? তো সেটা এই এক দেড় মাস 2 মাসের মধ্যে আসবে আশা করি। হুম হুম। তারপরে আসবে আপনার আইপিও রিফর্মস। আচ্ছা এইগুলি পরে আমরা দেন, আমার মনে হয় যে এসএসসি উইল লুক ইনটু আচ্ছা দ্য আচ্ছা। আদার থিংস দ্যাট ইউ সেড। আমরা আরো অনেক পেন্ডিং জিনিস আছে, হুম রাইট? হুম হুম কিন্তু হুম। এই কয়েকটা জিনিস যদি হয়ে যায়, তাহলে যেটা হবে যে মার্কেটে একটা মোমেন্টাম আছে, মার্কেটে সেটাই। সাপ্লাই এনশিওর হবে। বুঝছেন যে আমরা আহ, আমাদের যেটা সবসময় ভয় যে আমাদের সাপ্লাই সাইড খুব উইক, আমাদের হুম 4 বছর কোনো আইপিও আসে না, এটা হুম তো হুম। আনথিঙ্কেবল, মানে ইটস নট এ ওয়ার্কেবল প্রপোজিশন ইন এ মার্কেট, রাইট? তো আপনার তার মানে হচ্ছে যে আমার সাপ্লাই সাইড খুবই ড্রাই। এই এই যে এটা একটা রিস্ক ফ্যাক্টর, ভেরি মানে ইট ইস ভেরি রিস্কি এনভায়রনমেন্ট দ্যাট উই আর লিভিং ইন। তো সেখান থেকে আমার বেরিয়ে আসতে হলে আমাকে সাপ্লাইটা এনশিওর করতে হবে। সেটা আপনার অবশ্যই। ধরেন এসএসসি ইজ ওয়ার্কিং ভেরি হার্ড যে এটা যত তাড়াতাড়ি জানা সম্ভব। তারপরে আমাদের ধরেন এই সাপ্লাই সেটটা আমরা এনশিওর করতে পারলে দেন উই লুক ইনটু দ্য লিকুইডিটি সাইড। তো এই কাজগুলি আমাদের জি। মেজর কাজ, বাট তারপরে আমাদের অন্য যে কাজগুলি আছে হয়তো নেক্সট ইয়ার মধ্যে, অ্যান্ড অলসো দ্য সিসিপিএল। হুম। মানে ভালো সাপ্লাই আসলে ভালো বিনিয়োগকারীও আসবে, সেটা তো আমরা প্রত্যাশা করি, এবং এরকম উদাহরণ আমরা এর অবশ্যই, আগেও দেখেছি। একবার রাইট। শেষের দিকে আমরা টানা একটা নেগেটিভ ট্রেন্ডের মধ্য দিয়ে গত প্রায় 16-17 বছর অথবা আরো বেশি। তো সেক্ষেত্রে আমরা পার্শ্ববর্তী দেশগুলোকে দেখি, পাকিস্তান, ভারত, শ্রীলঙ্কা, তারা কিন্তু বেশ ভালো করছে, আমরা কেন পারছি না? আর সম্ভাবনা জায়গাটা শুনে শেষ করতে চাই আমরা। আমরা ধরেন আমরা কেন পারিনি গত 15 বছরে যদি আপনি জিজ্ঞেস করেন, যে 15 বছরে ধরেন স্টক মার্কেটকে স্ট্রাকচারালি আপনার রান করানোটা যেটা দরকার ছিল সেটা হয়নি।
আপনারা সবাই জানেন, আজকে আমরা সবাই জানি যে বাংলাদেশের ফাইন্যান্সিয়াল মার্কেট, যেটা ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনগুলিকে মোটামুটি ভাবে ধ্বংস করে দেওয়া হয়েছে, রাইট? এটা ধরেন গভর্নর সাহেব নিচে বলছে যে জি। আমাদের আহ, মানে 5 লক্ষ কোটি টাকা ইজ মিসিং, মানে ইজ গন আউট অফ দ্য সিস্টেম, রাইট? তো এটা ধরেন ঠিক সেইভাবে স্টক মার্কেট, আমরা যেটাকে বলি যে লুটিং, সেটাও ওয়াজ অলসো লুটেড। আপনি যদি দেখেন যে গত 15 বছরে যে আইপিও গুলি আসছে, নো কোয়ালিটি, আপনি যখন ব্যাড কোয়ালিটির আইপিও মার্কেটে দিবেন, সেটা তো আপনার এটাকে ক্যারি করতে বছরের বছর। তারপরে ধরেন আপনার কোনো গভর্নেন্স বলতে কিছু ছিল না, আপনার কোনো নিয়ম কানুন কোনো কিছু মানা হয় না। আনফর্চুনেটলি গত 15 বছরে যে স্টক মার্কেট কে আপনার মানে ডেভেলপ তো দূরের কথা, এটা আমাদের সব দিক থেকে ওয়াজ ইন নেগেটিভ, নেগেটিভ গ্রোথ ছিল। দ্য পিপল হ্যাভ লস্ট মানি, পিপল ওয়ার ডিপ্রাইভড, মানে ম্যানিপুলেশন সবই ছিল। এখন এগুলির থেকে আমরা বেরিয়ে আসতে যে অ্যাবসলিউটলি আগামী কয়েক বছর আমরা ইন এ ডিফারেন্ট মোড়ে চলতে চাই আমরা। ধরেন যেটা আসার কথা, যদি আপনি যেটা জিজ্ঞেস করছেন পজিটিভলি, আমরা যেটা চাচ্ছি যে স্ট্রাকচারালি এই মার্কেটটাকে ইন দ্য রাইট ওয়ে নিয়ে যাওয়া। যে এখানে আপনার উইল হ্যাভ গুড শেয়ারস, যে কোনো শেয়ারই মার্কেটে আসতে দেয়া না, উইল হ্যাভ গুড শেয়ারস। At the same time, we would like to have institutional investors, which is the মানে মিউচুয়াল ফান্ড। ইনস্টিটিউশনাল ইনভেস্টর মানে কিন্তু ইন্স্যুরেন্স কোম্পানি বা ব্যাংকস না, এই পৃথিবীতে ইনস্টিটিউশন ইনভেস্টার্স মানে হচ্ছে মিউচুয়াল ফান্ড। সারা পৃথিবীর স্টক মার্কেট ম্যানেজ করে রান করে মিউচুয়াল ফান্ড, রাইট? বিকজ পিপল পুট দেয়ার মানি ইন দ্য মিউচুয়াল ফান্ড ইন্ডাস্ট্রি। আমাদের দেশে মিউচুয়াল ফান্ড ইন্ডাস্ট্রিটা শুরুই করতে পারিনি আমরা, মানে আপনার সবাই জানেন, এটা ডেসক্রিপশন আমি নাই দিলাম। তো এই যে এগুলি হচ্ছে মেজর কাজ, এগুলি যদি আগামী 1-2 বছরের মধ্যে আমরা করতে পারি, তারপরে আপনি ইউল সি দ্যাট দ্য কার্ভ ইজ অ্যাকচুয়ালি অন দ্য রাইস। আমাদের সেটাই প্ল্যান, যে স্ট্রাকচারে ফান্ডামেন্টালি মার্কেটটাকে অন দ্য রাইট ট্র্যাকে নিয়ে যাওয়া। অবশ্যই আমরা সেটা প্রত্যাশা করছি, আমরা প্রত্যাশা করব যে আপনাদের মতো নেতৃত্বের হাত ধরে আসলে আমাদের মার্কেট গতিশীল হবে। সে আশাবাদ ব্যক্ত করে শেষ করছি। আপনাকে অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। থ্যাংক ইউ ভেরি মাচ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।